আমি মনে করি ডক্টর ইউনূসের উচিত হবে নিজেরই সরে যাওয়া, যে আমি আর এই নির্বাচন পরিচালনার জন্য যোগ্য নই। উনি বরং যেটা করতে পারেন, ছাত্রদের এই দলের অ্যাডভাইজার হতে পারেন। উনাকে তো সভাপতি পদ দিবে না, আহ্বায়ক বানাবে না। উনার অনেক দিনের খায়েশ ছিল যে একটা রাজনৈতিক দল করবেন, পারেন নাই। ওনার এই শেষ বয়সে এসে আমি মনে করি সেই খায়েশটা পূরণের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। উনি ওখানে যান, যে কালকে যদি উনি মানিক মিয়া ভিডিও জানান, খুব খুশি হব। ওইটাই হবে প্রকৃত চেহারা ওনার। উনি ওখানে যাবেন, বলবেন যে এটি আমার দল, এবং আমিও আজকে নাহিদের সঙ্গে সঙ্গে প্রধান উপদেষ্টা পদ ছেড়ে দিলাম, দিয়ে এই দল নিয়ে উনি জনগণের কাছে আসেন, এসে বলেন যে আপনি দেখছেন, জনগণকে বলবেন, প্রিয় জনগণ, 6 মাস আমি কেমন চালিয়েছি আপনারা দেখেছেন নিশ্চয়ই। সেই 6 মাসের উৎসাহে উদ্বেলিত হয়ে আপনারা আবার আমাকে 5 বছরের জন্য ক্ষমতায় বসান। এটা ওনার করা উচিত, এখনই করা উচিত। উনি নির্বাচন পরিচালনার যোগ্য ব্যক্তি নন এই মুহূর্তে। এই দলের ভবিষ্যৎ নিয়ে আমি খুব একটা আশাবাদী না। আশাবাদী হতে পারলে আমার ভালো লাগতো, কারণ আমিও চাই যে রাজনীতিতে পরিবর্তন আসুক, এটা বলবো না। আমি চাই যে জিনিসটা রাজনীতিতে এমন একটা অবস্থা সৃষ্টি হোক যেন আমরা যারা ভোটার, আমাদের ভোটারদের ভোট দেওয়ার সময় যেন আমাদের হাতে বেশি বেশি অপশন থাকে, যেন বেশি বিকল্প থাকে। আমি যেন বেছে নেওয়ার জন্য অনেকগুলো নাম পাই, অনেকগুলো দল পাই। সেই দলটা, ওই বিকল্প তো খুবই সংকুচিত এখন। কাজেই আমি ওইরকম একটা বিকল্প চাই, কিন্তু আমার মনে হয় না এই দলটা এরকম ভালো কোনো বিকল্প তৈরি করতে পারবে। এই দলটা এরই মধ্যে, যে দল এখনো হয়নি, এরই মধ্যে এটা খুবই একটা সংকীর্ণ মানসিকতার দলে পরিণত হয়েছে, খুবই সংকীর্ণ মানসিকতা। আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে। আমি জানি না শেষ পর্যন্ত আপনার শুক্রবার দিন দলের কে কে নাম আসবে, আমি বলতে পারবো না। এখন পর্যন্ত যে 6 জন লোকের নাম আমি দেখছি, নাহিদ ইসলাম বলেন, আক্তার হোসেন বলেন, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, হ্যাঁ, এবং আরো যার যার কি নাসিরুদ্দিন পাটোয়ারি, হ্যাঁ পাটোয়ারি, এই সবগুলি লোক কিন্তু ঢাকা ইউনিভার্সিটির। জি, সব। এটা কি ঢাকা ইউনিভার্সিটির কোন দল হইল রে ভাই? আন্দোলন কি ঢাকা ইউনিভার্সিটি করছে, যে ইউনিভার্সিটিতে এই পুরো আন্দোলনে একজন লোক মারা যায়নি? আজকে যে ছাত্র সংগঠন নিয়ে যে মারামারিটা হলো, কেন হলো বলেন তো? হলো এই কারণে যে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা বলতেছিল, বাচ্চা ছেলেমেয়েরা বলতেছিল যে আমাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না কেন। এই আন্দোলন তো শেষ হয়ে গেছিল, এই প্রাইভেট ইউনিভার্সিটি আন্দোলনটাকে আবার জায়গায় তুলছে। তো এদেরকে আপনি একটা জায়গাও দিলেন না। এখানে যে পোস্টগুলি আছে দেখেন আপনি, সভাপতি, সেক্রেটারি, মুখ্য সংগঠক, কি কি মুখপাত্র, সবগুলি ঢাকা ইউনিভার্সিটির। তার মানে এই যেমন আমরা বলি না যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল আমাদের, পুরা বিজয়টাকে আওয়ামী লীগ নিজেরা নিজেদের করায়ত্তকে গ্রাস করে ফেলছে, বলি না? এখানেও একই জিনিস, পুরা জিনিসটাকে ঢাকা ইউনিভার্সিটি মানে নিজেদের করায়ত্ত করে নিচ্ছে। তো এই যদি হয়, ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক একটা দল অথবা একটা ছাত্র সংগঠন সারা দেশে কোনো ভূমিকা রাখতে পারবে না। ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক আসনগুলি দিয়ে সারা দেশকে আপনি বিচার করতে পারবেন না। এবং আমি নিশ্চিত আপনাকে বলি, কালকে ডাকসু ইলেকশন হোক, এরা সব ফেল করবে। কালকে ডাকসু ইলেকশন হোক, আমি বললাম তো, আমি গ্যারান্টি দিয়ে বললাম, চ্যালেঞ্জ দিয়ে বললাম, এরা সব ফেল করবে। বিষয় হলো কে কতটা, যারা ভোটার, যারা মানুষ, যারা তাদের সঙ্গে কে কতটা সম্পৃক্ত, মানুষ কোন লোকটাকে তার নিজের লোক মনে করে, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এই পয়েন্টে যদি আপনি হিসাব করেন, এই সমন্বয়কদেরকে, যারা সমন্বয়ক হিসেবে এখন পরিচিতি পায়, সমন্বয়ক বললে পরে ডিসি অফিসে, ডিসি পর্যন্ত তার কথা শুনতে আগ্রহী হয়ে ওঠে, নাহলে ভয় পায়, যারা আছে, এদেরকে কি জনগণ নিজের লোক মনে করে? এরা গত 6 মাসে এটাই অর্জন করছে, গত 6 মাসে তারা এটুকুই অর্জন করছে যে তারা জনগণ থেকে দূরে সরে গেছে। তারা তো কোনো প্রশ্নের জবাব দেয় না। কোনো প্রশ্নের জবাব দেয়? প্রশ্ন তো উঠেছিল, আপনার রূপায়ণ টাওয়ারে এত টাকা ভাড়া দেন করতে, জবাব দিতে পারছে পর্যন্ত? না, পারেনি। তো যাদের বিরুদ্ধে এত অভিযোগ আছে, যাদের বিরুদ্ধে এত অভিযোগ আছে, তারা একটা পলিটিক্যাল পার্টি করবে, আর দেশের মানুষ লাইন দিয়ে এসে তাদের হুমড়ি খেয়ে তাদেরকে ভোট দিবে, দিয়ে বানাবে। ওই যে আপনার কি বলে, আপনার প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি বলেছেন যে নাহিদ ইসলাম নাকি আগামীতে প্রধানমন্ত্রী হবেন। এই লোক ভাই সরকারি চাকরি করে। আমি এই জিনিসটাও বুঝি না, এতদিন ধরে সাংবাদিকতা করছে, কি সাংবাদিকতা করছে? তার মধ্যে কি এই সেন্সটুকু গ্রো করে নাই যে যেই মুহূর্তে ওই ভদ্রলোক রিজাইন করে আসলো, সেই মুহূর্তে সে আর সরকারের কেউ না,
সে একজন পাবলিক, এবং একজন পাবলিক একটা প্রেস কনফারেন্স করতেছে, তার দুই পাশে, এক পাশে প্রেস সেক্রেটারি আর এক পাশে ডেপুটি প্রেস সেক্রেটারি। ওই প্রেস সেক্রেটারি কিন্তু আমি আপনি বেতন দেই, সে তো সরকারের কর্মচারী, সে তো আমার আপনার চাকর। তাকে কি ওই কাজের চাকরি দেওয়া হয়েছে তুমি যে আগামী দিনে প্রাইম মিনিস্টার পাশে দিয়ে বসো, তুমি যে তাকে বলো যে আপনি আগামী দিনে প্রাইম মিনিস্টার হবেন, এটা বলার জন্য? তাকে আবার কয়েকদিন আগে দেখলাম যে সিনিয়র সচিব বানানো হয়েছে। সচিব থেকে সিনিয়র সচিবে হওয়ার যোগ্যতা কি এইটা? এই মূর্খতা এই দেশে এগুলি চলছে। যার যাকে ইচ্ছা হচ্ছে অমুকে ডাইকাই না তুমি সিনিয়র সচিব, আর এর আর পোস্টায় থাকলে বলতো তুমি সুপার সিনিয়র সচিব, বলা যায় না কিছু, দুই দিন একটা পোস্ট ক্রিয়েট করতে পারে, বলা যাচ্ছে। মানে ভাবখানা এরকম যে আমার বাপের জিনিস আমি খালি বিলাই দিচ্ছি, এটা হয় না। এবং এই সমস্ত কিছুর দায় কিন্তু আলটিমেটলি, এই সমস্ত ব্যর্থতার দায় কিন্তু আলটিমেটলি যে এই ডক্টর ইউনূসের কাঁধে যেয়ে পড়বে। এবং ডক্টর ইউনূস যখন যাবে ক্ষমতার থেকে, মানে ওনার যে সম্মান আসলে করতে হয়েছে সে মানুষ, এইটাই অনেকে ভুলে যাবে। খালি ওনার এই সমস্ত কর্মকাণ্ডের জন্য উনি কিছু করছেন না কিন্তু, বাট উনি যা করা উচিত সেটা করছেন না। এই কারণে উনি নিজে কারোকে থাবা দিয়ে 10 টাকা নিচ্ছেন তা কিন্তু আমি বলতেছি না, কিন্তু ওনার সামনে একজন থাবা দিয়ে 1 কোটি টাকা নিচ্ছে, উনি দেখেও কোনো অ্যাকশনে যাচ্ছেন না। এই অপরাধে ওনার বিচ্যুতিটা হবে। আমি বললাম একটা কথা, সরকারের পক্ষ থেকে নির্বাচনের একটা রোড ম্যাপ আনুষ্ঠানিকভাবে না বললেও বলা হচ্ছে যে ডিসেম্বরে নির্বাচন হতে পারে, আবার বলেছে মার্চের মধ্যে অবশ্যই হবে। তো সেক্ষেত্রে ডিসেম্বরেও যদি হয় তো সেক্ষেত্রে 10 মাস বাকি। সরকার এবং দেশ যেভাবে চলছে, ওনারা কি এই 10 মাস সামাল দিতে কতটা সক্ষমতা অর্জন করতে পারবে বলে আপনি মনে করছেন? যেভাবে চলছে এটা সম্ভব কিনা? এটা আপনি আসলে খুব একটা ভালো প্রশ্ন করেছেন, যে এটা আসলে এটা আশঙ্কার ব্যাপার, যে খালি নির্বাচন যতদিন না হবে ততদিন তো এই সরকারটা থাকবে, তাই না? আর এই সরকার যদি থাকে তাহলে এই সরকার কি পারবে দেশের চলমান যে ক্রাইসিস গুলো, সাধারণ মানুষের যে প্রত্যাশাগুলো, সেই প্রত্যাশাগুলো মেটাতে? এবং গত 6 মাসে তারা কিন্তু মানুষকে মোটামুটি টায়ার্ড বানিয়ে ফেলেছে। আপনার বাড়িঘর পড়ে যেতে পারি ভাই, যদি লাখ টাকা খরচ করি, কিছুই করতে হবে না আমার। কিছু লোককে দেবো, কিছু ইয়াং পোলা কতগুলো টুকাই নিয়ে আসবো, টুকাইরে কিছু টাকা দিয়ে দেবো, 1000-20 টাকা দিব, তোরা এটাতে খাওয়া দাওয়া কর, আর ওই বাড়ির সামনে যা। আরো কিছু বয়স্ক লোক দেবো, আরো কিছু লোকজনকে আইনে হাজির করবো, বিভিন্ন বুঝতে পারছেন কাদেরকে হাজির করতে হবে, এনে বলবো ভাই ওই বাড়ির হিসাবে। তারা যায় বলবে আপনার বাসায় আপনি আওয়ামী দোসরকে লুকিয়ে রাখছেন, যে তারা বাসা সার্চ করবে, সার্চ করে পাইলো না, ভাঙচুর করলো, পুরাই দিল, আপনি কিছুই করতে পারবেন না ভাই। এই যে দেখা যাবে আপনি কিছুই করতে চান, পুলিশকে ফোন করবেন, পুলিশও আসবে না। তো দেশে তো এই অবস্থা এখন চলছে। আজকে দেখলাম আপনাকে শিক্ষা সফরে গেছে কয়েকটা বাস, সেই বাস থামে লুটপাট করছে, ডাকাতি করছে। আপনি বলেন এই দেশে কখনো এমন হয়েছে যে শিক্ষা সফরে বাস লুটপাট? কোনো কিছু হবে না, আপনি কাউকে পাবেন না। 3 ঘন্টা ধরে বাস ডাকাতি হয়, থানা মামলা নেয় না। এই থানা কয়ে এখানে শুরু হয় নাই, যেখানে শুরু হয়েছে সেখানে যান, আবার ওখানে গেলে বলে না এখানে শেষ হয় নাই, যেখানে শেষ হয়েছে সেখানে যান। এখন ওই অপকর্ম কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে এইটা আবার কেমনে ব্যয় করবেন আপনারা? তো এই দেশে এরকম হচ্ছে, তার মানেটা কি? কেউ দায়িত্ব নিতে চাচ্ছে না। আর যারা ক্ষমতায় আছেন তারা বসে বসে দেখতেছে, তারা বোধহয় মজা নেয়, আমার যেটা ধারণা আর কি, ওদের মজা নেওয়া ছাড়া কোনো কাজটা আমি দেখি না। আর এর মাঝখান থেকে আন্দোলনের যারা দাবিদার, যারা আন্দোলন করেছে বলে দাবি করেছে আমরা একাই আন্দোলন করেছি, তারাও দেখি আজকে মারামারি করে। এই ছাত্রদের এক কমিটি করছে, কমিটি নিয়ে 2 দফা মারামারি হয়ে গেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় বলে ভাই আমরাই তো মূল কাজ, আমাদের তো কোনো কমিটিতে রাখলো না। তাকাই দেখি যে আসলে তো দায়ী তাদের কেউ নাই কমিটিতে, সব ঢাকা ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিতে একজনও মারা যায় নাই। তো দাবিদার তো তারা সবচেয়ে বড় দাবিদার। কারণ আপনি কি বলবেন? সিচুয়েশনটা এইভাবে চলছে। আমি মনে করি এই যে যাদের যাদের কথা বললাম, এদের প্রত্যেকের জন্য আমাদের সেনাপ্রধানের এই বক্তব্য একটা সতর্ক বার্তা, যে নির্বাচনটা যদি ডিসেম্বরে হয় অথবা মার্চে হয়, যখনই হোক, নির্বাচন যেটা হবে সেটা কি ডক্টর ইউনূস সরকারের তত্ত্বাবধানে হবে? এটা নিয়ে আমার কিন্তু প্রশ্ন আছে। আমি মনে করি যে বাংলাদেশের মানুষ একটা অবাধ নিরপেক্ষ মানে একদম পক্ষপাতহীন একটা নির্বাচন চায়। অর্থটা হলো যে যারা নির্বাচন পরিচালনা করবেন তারা কোনো একটা দলের প্রতি
প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কোনো ধরনের পক্ষপাতমূলক আচরণ করবেন না। এটা যদি মানুষের প্রত্যাশা হয়, ডক্টর ইউনূস কি এখন বর্তমানে সেই প্রত্যাশার মধ্যে আছেন? আমার কাছে মনে হয় না। কারণ নতুন যে ছাত্রদের যে সংগঠনটা হচ্ছে, এই সংগঠনটা তো ডক্টর ইউনূসের উৎসাহে হচ্ছে। উনি তো বলেছেন যে তোমরা একটা সংগঠন করো। তো এখন ওনার কথা অনুযায়ী, ওনার পরামর্শ অনুযায়ী, ওনার দিক নির্দেশনা অনুযায়ী যে সংগঠন হচ্ছে, সেই সংগঠন যদি নির্বাচনে অংশ নেয়, তাহলে এই নির্বাচনে কি ওনার পক্ষপাত থাকবে না? ওই দলের প্রতি থাকবে। এবং সেটা প্রশাসনের সকল পর্যায়ের মানুষ কি বুঝবে না? তারাও বুঝবে। তো তারা জানবে যে এই দলটাই আসলে সরকারি দল। তাহলে তখন কি ডক্টর ইউনূসের সেই নির্বাচনটা পরিচালনা করার মতো নৈতিক অবস্থান থাকবে? আমি মনে করি থাকবে না। তাহলে ডক্টর ইউনূস যদি পদত্যাগ করেন বা উনি দায়িত্ব ছেড়ে দেন, কে চালাবে এই সমস্যা? সেই কে? আরেকজন মানে পলিটিক্যাল পার্টিগুলো সংসদের ভিত্তিতে একজনকে নিরপেক্ষ লোককে নিয়ে আসবে, যিনি নির্বাচন পরিচালনা করতে পারবেন। ডক্টর ইউনূস তো নির্বাচন পরিচালনা করার নৈতিক অবস্থান নাই, আর উনি তো নিজেই এটাকে নষ্ট করছেন। উনি তো একটা দলের প্রতি মানে আপনার সংশ্লিষ্ট হয়ে গেছেন, একটা দলের প্রতি ইনক্লাইন্ড হয়ে গেছেন না, অস্বীকার করতে পারবেন যে এই দল আমার দল না, অথবা এই দলকে আমি পছন্দ করি না। দেখেন না, একটা লোক পদত্যাগ, আপনি একটা কথা আপনি তথ্যগতভাবে খেয়াল করেন, উনার একজন উপদেষ্টা, দেশ চালানোর জন্য উনি মনে করছেন এই লোকগুলি সবচেয়ে যোগ্য, এই যোগ্য লোকগুলি দিয়ে উনি একটা উপদেষ্টা মন্ডলী করেছেন। সেই একজন উপদেষ্টা তাকে ছেড়ে চলে যাচ্ছে পলিটিক্স করার জন্য। উনি এমন ভাবে আলিঙ্গন করছেন যে পুরায় বোধহয় স্টাইপেন্ড পেয়ে স্কলারশিপ নিয়ে আমেরিকায় যাচ্ছে। ভাই, আলিঙ্গনের ভঙ্গি এটা হয় কেন? উনি কি আওয়ামী লীগের একজন লোককে আলিঙ্গন করবে? বিএনপি একটা লোককে আলিঙ্গন করবে? তো উনি তো বুঝাই দিচ্ছে যে এটা আমার দল। তো উনার দল যখন ইলেকশন করবে, উনি নির্বাচন পরিচালনা করার যোগ্যতা কিভাবে রাখবেন? আপনি আমার বুঝান রে ভাই, এটা উনি বুঝাক, এসে উনি বুঝাক, উনি জাতিকে বুঝাক যে কি কারণে উনি এখনো নিরপেক্ষ আছেন, কোন কারণে উনি নিরপেক্ষ থাকতে পারেন, বুঝান না। আমি তো ভাই বুঝি না। জাতীয় নির্বাচন আগে হবে না, স্থানীয় নির্বাচন আগে হবে। বিএনপি কোনোভাবেই স্থানীয় নির্বাচন আগে চাচ্ছে না, জামাত সহ অন্য পলিটিক্যাল পার্টিগুলো চাচ্ছে যে স্থানীয় নির্বাচন আগে। আসলে এটাও তো একটা সংকট তৈরি করবে সম্ভবত সামনের দিকে। সংকট তৈরি করতে পারে, কারণ বিএনপি একটা বড় দল, তারা চাচ্ছে না, সরকার চাচ্ছে, ছাত্ররা চাচ্ছে, তারপরে আপনার জামাত চাচ্ছে, আবার বিএনপি চাচ্ছে না। আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই ফরম্যাটে আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত। এটা হলো আমার ব্যক্তিগত অভিমত। এই কারণে মনে করি যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে পর বরঞ্চ মানে আমরা তো সবসময় বলি যে বাংলাদেশের কোনো নির্বাচনই সঠিক হয় না ক্ষমতাসীন দলের কারণে। যদি পরে জাতীয় নির্বাচনের পরে যদি স্থানীয় নির্বাচন হয়, ওই সময় যে সরকারি দলটা থাকবে, যে রাজনৈতিক দলটা থাকবে, তারা ওই নির্বাচনে প্রভাব বিস্তার করবে। যে কারণে আমি মনে করি নিরপেক্ষ সরকারের অধীনে স্থানীয় নির্বাচনও হওয়া উচিত, এটা আমি মনে করি। এখন বিএনপি বলতেছে যে এখন যদি জুন জুলাই মাসে অথবা জুলাই আগস্ট মাসে নির্বাচন হয়, তাহলে তো আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিকঠাক মতো হবে না, এই সরকার এটা ম্যানেজ করতে পারবে না, হ্যান পারবে না, ত্যান পারবে না, এগুলো বলতেছে। আবার দেখেন, এই বিএনপি কয়েকদিন আগে বলছিল না অগাস্ট মাসে নির্বাচন চাই, বলছিল না? তখন কেমন করে বললো? তখন কি তার আইন শৃঙ্খলার সমস্যা হয় নাই? আজকে সরকার ঘোষণা দেয় যে জুলাই মাসে জাতীয় নির্বাচন হবে, তখন আর বিএনপি আইন শৃঙ্খলা কোনো প্রশ্ন করবে না। ভাই, মোদ্দা কথা হলো যে বিএনপির অন্য মতলব, বিএনপির মতলব হলো এখন জাতীয় নির্বাচন আমি পাশ করবো, পাশ করে নিয়ে পরে স্থানীয় নির্বাচনে স্থানীয় সরকারে সবগুলি জায়গায় আমি আমার লোক বসাবো। ভাই, এটা সোজা হিসাব। আমরা তো বিএনপি আওয়ামী লীগকে চিনি রে ভাই, আরে এটাই করবে। কোনো বিএনপির লিডার বলতেছেন যে আগে স্থানীয় নির্বাচন হলে নাকি জীবন দিয়ে দিবেন। ভাই, আপনি জীবন দেন, আমার কোনো আপত্তি নাই, আপনি যদি জীবন এত সস্তায় দিয়ে দেন, কোনো প্রবলেম নাই। কিন্তু আমার প্রশ্নটা হলো, আগে স্থানীয় নির্বাচন হতে হবে, হলে দেশের ভালো হবে, এই বিষয়ে কোনো যুক্তি আমি এ পর্যন্ত বিএনপি কোনো নেতার মুখে শুনি নাই। খালি বলে আগে স্থানীয় নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না, এগুলি বলে। কিন্তু কেন হবে না, হলে কি ক্ষতি হবে দেশ এবং জাতির, এইটা আর কেউ বলে না। আমি মনে করি আগে যদি স্থানীয় সরকার নির্বাচনটা হয়, নির্বাচন কমিশনও একটা ট্রায়াল ম্যাচ খেলার সুযোগ পাবে।
নির্বাচন কমিশনও তাদের সক্ষমতাটা যাচাই করার সুযোগ পাবে। আমি মনে করি এটা ভালো হবে। যদি স্থানীয় নির্বাচনটা ভালোভাবে করতে না পারে এই ইলেকশন কমিশন, তখন আমরা বলতে পারবো ইলেকশন কমিশন পারলো না, আরেকটা ইলেকশন কমিশন আনো। তথ্য মন্ত্রণালয়ে একটা পরিবর্তন এসেছে, নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন গতকাল, আজকে মাহফুজ আলমকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে তথ্য উপদেষ্টা হিসেবে। আপনি যদি একটু সংক্ষেপে নাহিদ ইসলামের কি করলেন আর নতুন তথ্য উপদেষ্টার কাছে আপনার কি প্রত্যাশা, যদি একটু বলেন। আপনি গণমাধ্যমে কাজ করছেন দীর্ঘদিন থেকে। আমার সংক্ষিপ্ত মূল্যায়ন হলো নাহিদ ইসলাম মিজারেবলি ফিল করছেন। নাহিদ ইসলাম 6 মাসের মধ্যে এমন কিছু এমন একটা কাজ করছেন, আমি একটা কাজের উদাহরণ দিয়ে খেলি আপনি, যেটা নাকি বাংলাদেশের ইতিহাসে এবং আমার 35-36 বছরের ইতিহাসে আমি দেখিনি। সেটা হলো একযোগে সমস্ত সাংবাদিকদের একই রেশন কার্ড বাতিল করছেন। এই ধরনের মানে আপনার এলোমেলো লেজুগোবর অবস্থা আমরা কখনো দেখিনি। উনি এটা করেছেন। এটা করে উনি দেশ ও জাতির কি লাভ করেছেন এই ব্যাখ্যাটা যদি যাওয়ার আগে করে যেতেন তাহলে আমি খুশি হতাম। এখন ওনার উত্তরসূরি যিনি এসেছেন তিনি কি করেন দেখার অপেক্ষায় থাকলাম। আমি শুনেছি উনি বেশ ঠান্ডা মাথার লোক, নাহিদ ইসলামও ঠান্ডা মাথার লোক হিসেবে জানতাম, কিন্তু ঠান্ডা মাথার লোক এরকম একটা গরম কাজ করে দেয়া জাতির মানে সাংবাদিকদের পুরা লিস্টের মধ্যে ওনার নাম লিখে দিয়ে গেছেন। আবার দেখলাম আবার সাংবাদিকদের আরেক নেতা তার এবারে ফুল টুল নিয়ে দেখলাম কালকে রীতিমতো অভিনন্দন জানাইলো। দেখলাম মানে দালালের একটা সীমা থাকা প্রয়োজন আছে না, দালালের একটা সীমা থাকা প্রয়োজন আছে। তো আমাদের সাংবাদিকরাও এরকম বেহায়া টাইপের ক্যারেক্টার, মানে একটা আওয়ামী লীগ লাইনের একটা বিএনপি লাইনের যখন যে আসে তার দালালি করে থাকে, এটাও চলবে। হয়তো দেখা যাবে এরা এরকম করে মাথায় উঠাই ফেলাবো, তারপরে পাগলামি টাগলামি দু একটা করবে কিনা যাই না। তবে আমি আশা করি মাহফুজ আলম ভালো কিছু করবেন। দেখ আমরা ভালোই চাই, কারণ ভালো কিছু করলে তো আমাদেরই লাভ, বুঝেন না।